challenges faced by independent filmmakers in today's India. এমনিতে টপিকটা খুব কঠিন, যেটা আপনারা বুঝতেই পারছেন। এর মধ্যে তো দুটো অংশ আছে, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার, চ্যালেঞ্জ এবং ইন্ডিয়া। তিনটে শব্দকে আমরা আলাদা করে দেখার চেষ্টা করি। সেটা হলো গিয়ে লাস্টের শুরু করি ইন্ডিয়া। মানে ওভারঅল দেশের সিচুয়েশন বলা খুব ডিফিকাল্ট, কারণ আমরা তিনজনেই আঞ্চলিক, প্রচণ্ডভাবে আঞ্চলিক, এবং আমরা তিনজনেই একটা বিশেষ ভাষায় ছবি করি। সত্যি এই মুহূর্তে মানে মালায়ালামে কি হচ্ছে বা আসামে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারের ক্রাইসিস নিয়ে বলা খুব মুশকিল, কিন্তু হ্যাঁ গল্পগুলো মোটামুটি সমান। তার ফলে কিছু কথা আমরা বলতে পারি যে কথাগুলো মনে হচ্ছে যে রেজোনেট করবে বাকি এরিয়াগুলোতেও। চ্যালেঞ্জেস মানে পুরোটাই চ্যালেঞ্জ, মানে এমনি কিছুই স্মুথ নয়, পুরো চ্যালেঞ্জের উপরেই দাঁড়িয়ে থাকা একটা ইন্ডাস্ট্রি, সেগুলো নিয়ে আলোচনা হবে। আর ইন্ডিপেন্ডেন্ট সবচেয়ে কঠিন শব্দ, জানি না প্রদীপ্ত বা জয়ব্রত নিশ্চয়ই বলবে। আমার তো মনে হয় ইন্ডিপেন্ডেন্ট শব্দটাকে বারবার আমাদের প্রশ্ন করা উচিত, আদৌ কি আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার কিনা। এই আমাদের বসানো হয়েছে এখানে, আমরা সত্যি কতটা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং বলতে আমরা কি বুঝি সেটাও খুব মানে জটিল প্রশ্ন। তার কারণ প্রথাগতভাবে যদি ডিফাইন করা যায় ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার কারা, যার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কোনটা, যেটা ওই টিপিক্যাল ডেফিনেশন যেটা গুগল করলে পাওয়া যাবে, সেটা হলো গিয়ে স্টুডিও সিস্টেমের যে নিয়ম কানুন তার বাইরে গিয়ে যারা ফিল্ম বানায়, বা স্টুডিও সিস্টেমের বাইরে গিয়ে যারা নিজের স্বাধীন মতো ফিল্ম বানাতে পারে, সেটা ইন্ডিপেন্ডেন্স। আরেক অর্থে বলা যেতে পারে আমেরিকাতে যখন মুভমেন্ট হয়েছিল যে এটা ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড, আমার ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড কাজ করছে কিনা। অর্থাৎ এই ফিল্মটা হয়তো অনেকগুলো ডুজ অ্যান্ড ডোন্টস আছে, কিন্তু এখানে আমার একটা আমি যেভাবে ছবিটা ভেবেছি, আমি সেই ভাবনাটা ম্যাক্সিমাম অ্যাচিভ করতে পারছি কিনা, এইটা একটা ব্যাপার। আমরা এটা জানি যে আমরা ভাবনা অ্যাচিভমেন্টের পিছনে আরো অনেক লেয়ার থাকে। একটু সঞ্জয় দা বলছিল যে আমরা সবাই এটা ভুক্তভোগী, যে খুব অবভিয়াসলি আমরা যেটা ভাববো তারপর সেটা যেটা লিখবো, আবার লেখার পর সেটা যখন আমরা দেখবো, এই তিনটের মধ্যে একটা জার্নি চলে একটা। এই জার্নির মধ্যে অজস্র মানুষ ঢুকে পড়ে। আমি যখন একটা স্ক্রিপ্ট লিখলাম, আমি আমার স্ক্রিপ্টের সম্পর্ক, তারপর যে সিনেমাটা তৈরি হয় তার মধ্যে অনেক মানুষ ঢুকে পড়ে। এডি ঢুকে পড়ে, সিনেমাটোগ্রাফার ঢুকে পড়ে, এডিটার ঢুকে পড়ে, সাউন্ড ডিজাইনার ঢুকে পড়ে, ওই লোকেশন দেখার জন্য যে লোকটা সেই লোকটা ঢুকে পড়ে, পারমিশন দিচ্ছে লোক ঢুকে পড়ে, প্রোডাকশনের লোক ঢুকে পড়ে। প্রতিটা মানুষ সিনেমাটাকে আস্তে আস্তে বদলাতে শুরু করে। প্রতিটা মানুষের একটা ইনফ্লুয়েন্স থাকে ওই সিনেমাটার পিছনে। আমি পুরোটা ভালো বা খারাপ ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, কিন্তু এটা তখন আর শুধু আমার একার সিনেমা থাকে না। অনেক সময় যদি ডিরেক্টরের খুব স্ট্রং হয়, বা কিছু কিছু ক্ষেত্রে যা লিখেছি প্রায় তাই অ্যাচিভ করে ফেললাম, এটা হয়। অনেক সময় হয় যে যা লিখেছি সেটা বদলাতে অন্য সিনেমা হয়ে গেল। সেটা ভালোও হতে পারে, আর সিনেমাটা খারাপও হয়ে যেতে পারে। মানে আমার আশপাশের লোকগুলোকে ওটা খুব ডিপেন্ড করছে। মানে আমি আমার বন্ধুদের নিয়ে সিনেমা বানাচ্ছি, সেই সিনেমা যে অ্যাপ্রোচ হবে, আবার আমি একটা ইন্ডাস্ট্রি থেকে যে লোকজন নিয়ে এসে সিনেমা বানাচ্ছি, তার অ্যাপ্রোচ ডেফিনেটলি আলাদা হবে, তাদের ইনপুট, তাদের জায়গা থেকে ভাবনা আলাদা হবে। আমি যে সবাই বলুক, আমরা আবার কথা বলবো। আমি যখন আমার প্রথম ছবিটা বানিয়েছিলাম বাইসাইকেল কিক, এটা 2011-তে আমি ছবিটা শুট করেছিলাম। তখন ছবিটা আমি 5D Mark II-তে শুট করেছিলাম, এবং তার আগে 5D-তে কোনো সিনেমা শুট হয়নি। প্রদীপ্ত আর কিউ তখন তার আগে 70-তে একটা করে ছবি বানিয়েছি, আমরা সব একসঙ্গে প্রথম সিনেমাগুলো বানিয়েছিলাম। 5D Mark II ছবিটা শুট হলো, আমার যে লোকটি টাকা দিয়েছিলেন আমাকে, তাকে আমার কনভিন্স করতে আমার প্রায় মাস আড়াই লেগেছে যে এই ক্যামেরা তো সিনেমা করা যেতে পারে। কিন্তু কনভিন্স যখন করছি, আমারও তো কনফিডেন্স অতটা নেই, কারণ আমিও তো জানি না কি হতে চলেছে। এইটা যখন প্রিয়াতে দেখাবো এটা কি দাঁড়াবে, এটার মানে রেজলিউশন কি হবে, এটার ডিজাইন কি হবে, কিন্তু আমরা অ্যাচিভ করেছিলাম। আমার দুটো ছবি কোইন্সিডেন্টালি প্রদীপ্ত এডিট করেছে। তো তারও নানা গল্প আছে আমাদের, অনেক অনেক ইন্টারেস্টিং গল্প। ছবি করতে গিয়ে আমাদের ওই একটা হচ্ছে ছবি করা, আরেকটা হচ্ছে ছবি করার পর ছবিটা নিয়ে কি করব, যেটা নিয়ে আসল লড়াই, আসল আলোচনা সেটাই হওয়া উচিত। ছবি করে ফেলা যায়, ছবি আমরা চেষ্টা চরিত্র করে এদিক ওদিক করে নানা অলি গলি পাকস্থলী খুলে করে ফেলতে পারি, কিন্তু তারপর ছবিটা নিয়ে কি করব, কোথায় যাব, কিভাবে যাব, এই পথগুলোতে আসলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের মেন ক্রাইসিসটা হয়। সেটা শুধু আসবো আমরা বলুক, আমি আবার ফিরে আসবো, ঢুকে বলবো, আমরা আপনাদের সাথে কথা বলবো। ইন্টারাকশন ছাড়া বলা, আর মিহিরা যা বললো
পুরোটাই আমি এগ্রি করছি। এছাড়া আর বলার কি আছে? মানে আমার নিজের মতে সিনেমা সত্যি করেই এখন ডিস্ট্রিবিউশনের মূল সমস্যা। সিনেমা করতে গেলে মেইন যে জায়গাটা লাগে এখনো, যে আমরা যে কালেকটিভ সিনেমাটা তৈরি করি সবাই মিলে, যে ইরা যেটা বললো একটাই আমি ডিফার করছি, সেটা হচ্ছে ঢুকে পড়ে কথাটা ঠিক নয় আমার মনে হয়। হ্যাঁ, ওটাকে অন্যভাবে বলা মানে যায়। যেটা হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি এবং প্রত্যেকে একটি কন্ট্রিবিউশন, আমি যেটা লিখছি। কারণ খুব রেয়ার লোক আছে যে আমি সিনেমাটোগ্রাফিটাও করবো, আমি এডিটও করবো, আমি আর ডিজাইনও করবো, আমি সমস্তটাই করবো, এটা সবাই মিলে আমরা একটা কাজ করি। এখন যেটা মূল জায়গা সিনেমার, দুটো ইম্পর্টেন্ট খুবই। এক হচ্ছে স্ক্রিপ্ট, মানে সিনেমাটা শুটিংয়ে যাওয়ার আগে, আর হচ্ছে বাজেট। বাজেটটা কিভাবে আমি কোথা থেকে পাবো, কিভাবে সেই বাজেটটা নিচ্ছি, সেইটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। কে আমাকে টাকা দিচ্ছে, কেন দিচ্ছে, এইসব অনেক কিছু নির্ভর করে। এবং আর একটা ইম্পর্টেন্ট আমার নিজের মনে হয়, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলে কিছু হয়। ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কথাটাই একটু গন্ডগোল। সিনেমাটা সিনেমায়, সে ডিপেন্ডেন্ট হোক আর ইন্ডিপেন্ডেন্ট হোক, সিনেমাটা যদি ভালো করে বানানো যায়, তাহলে সিনেমাটা যদি ভালো লাগে, কমার্শিয়াল সিনেমায় হোক আর আর্ট ফিল্মিং বা যাই, সিনেমাটা সিনেমা। তো ওই এই অর্থে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাটা কথাটা আমার মনে হয় গন্ডগোল। এক তো হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে যেটা বললো যে ভাবনা চিন্তার স্বাধীনতা আমরা কতটা পাচ্ছি, এবং প্রতিটা পদে পদে যে মানে একটা ফিল্ম মেকারকে, সেটা খুব সাকসেসফুল ফিল্ম মেকারকেও প্রতিটা পদে পদে বাধা পেরিয়ে 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 ফাইনালি আউটপুটটা অব্দি পৌঁছতে হয়, তারপর তো দেখা। তো এইগুলো থাকে। এবং আমার ব্যক্তিগত পছন্দের জিনিস হচ্ছে এই সবাই মিলে যে একসঙ্গে করছি, যে এই বললো যেটা আমি লিখলাম, আমার সঙ্গে যে স্ক্রিপ্টের সম্পর্ক হলো, যদিও পরে গিয়ে আমি আবার নিজে একা একাই এডিট করি, কিন্তু এই যে গোটা প্রসেসটা, এই প্রসেসটা আমার খুব পছন্দ হয়েছে। এবং ওইখানে এক ধরনের যে জিনিস আমি পাই, সেটা হচ্ছে যে অনেকে মিলে একটা কিছু করছি আর কি, তৈরি হচ্ছে, অনেক লোক মিলে আমরা একটা কিছু তৈরি করছি, এই ভাবনাটা আমার মধ্যে খুবই কাজ করে। তো তারপর দেখানোটাও, মানে দেখানোর কথাগুলো আমরা আবার পরে বলবো। কিন্তু আমি এই আমাদের শুধু বাংলা ক্ষেত্রে যেটা বলছি, যে আমাদের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, ও যেটা ফেস করেছে, আমি যেগুলো কাগজে দেখেছি, যে বা আমি তার আমাদের সবাই ফেস করেছি, আমাদের বাকিটা ব্যক্তিগত বা রাজনৈতিক সবসময় তাই হয়েছে। তো যেটা আমাদের ছবি দেখানো, আমি মনে হচ্ছে আমার এইটা, এবং এটা সাকসেসফুল হবে কিনা আমি জানি না, আমি 25 তারিখ থেকে শুরু করছি, যে আমার দর্শক আমার সিনেমা হলের বাইরে আছে, যে সিনেমাগুলো হলগুলো আছে, যেখানে যে দর্শকগুলো যায়, সেই দর্শক আমার দর্শক নয়, আমার দর্শকগুলো ওই সিনেমা হলের বাইরে আছে। তো আমি সেই দর্শকের কাছে আমার সিনেমাটাকে নিয়ে যাবো, তার হাতে কোনো ওটিটিও নেই, তার হাতে মাল্টিপ্লেক্সও নেই। তো তার জন্য আমি কি করতে পারি, তার জন্য আমি একটা টেম্পোরারি সিনেমা হল খাড়া করে ফেলতে পারি, একদিন দুদিনের জন্য আমি গিয়ে গিয়ে পৌঁছতে পারি। তো এইটা আমি যদি সাকসেসফুলি করতে পারি, তাহলে আমি নিজেকে 20% ইন্ডিপেন্ডেন্ট বলি। মানে তোমরা যেটা বললে সেটা একেবারেই ঠিক কথা। এবার আমার পার্সোনালি একটা ছবি তো রিলিজ করেছি, আমার মনে হচ্ছে পুরোটাই সমস্যা। মানে সমস্যা ছাড়া, মানে এই যে কথাটা, এই লাইনটাই সমস্যা। মানে আমার মনে আছে, আমি যে আমার যেদিন জানতে পারলাম যে ছবি রিলিজ হবে না, সেদিন মিটিং ফিটিং করতে গেছিলাম, ওখানে আমাকে বসে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের সংজ্ঞা বোঝানো হয়েছে। তো সেটা হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে, তারপর সংজ্ঞাটা শুনে বললাম, স্যার এটা তো বোধহয় ডিপ্লোমা ফিল্মের সংজ্ঞা বলছিলাম। তো যাই হোক, তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মানে কি। তো আমি বললাম যে এই যে আমরা নিজেরা টাকা পয়সা জমিয়ে একটা নিজেদের মতো করে ছবি বানিয়েছি, আমার তার মনে হয় এটাই ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে এই ছবিটা বানানোর পুরো প্রসেসটাতে, মানে আমি ইন্ডিয়ার পার্সপেক্টিভে হয়তো ঠিক করে বলতে পারবো না, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতার পার্সপেক্টিভে আমার যেটা মনে হয়েছে যে আমাদের
যে কোনো ছবি বানাতেই একটা ছোট্ট ফান্ডের দরকার হয়, সেটা 5 লাখ 10 লাখ থেকে 1 কোটি, সেটা যাই একটা ফান্ডের দরকার হয়। এবং সেই ফান্ডটা যে আমরা যারা ফিল্ম মেকার তাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকে না বা থাকা সম্ভব না। তো সেক্ষেত্রে কিছু মানুষের কাছ থেকে, যারা প্রডিউসার্স বা ইনভেস্টর, তাদের কাছ থেকে সেই ফান্ডটা আমাদের কালেক্ট করতে হয়। এবং আমার যেটা প্রাথমিকভাবে মনে হয়েছে যে অন্য কোনো ধরনের সিনেমা এখানকার কোনো প্রডিউসারের কাছে অ্যাকসেপ্টেবলই নয়। সেটা আমি বহুবার, মানে প্রি একাডেমি, আমি যখন একাডেমির গল্প নিয়ে বিভিন্ন জনের কাছে গেছি, সবাই একবারই শুনে বলেছে যে এই ধরনের ছবি তো বাংলায় চলে না। এবং সেটা বিশ্বাস করবো না, এখনো মাঝে মধ্যে ফেস করছি, যখন নতুন গল্প বলছি তখন বলছি এই ধরনের ছবি কি বাংলায় চলে? একাডেমির মতো ছবি একবারই হয়, অন্য ছবিটা চলবে না। তো আমার মনে হয় যে অ্যাকসেপ্টেন্স অফ নিউ কাইন্ড অফ আইডিয়া, নিউ কাইন্ড অফ ট্রিটমেন্ট, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই কম, এটা আমার মনে হয়। এবং দ্বিতীয় আরেকটা জিনিস যেটা তোমরাও বলছিলে, ডিস্ট্রিবিউশন। ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে একটা অ্যাপেন্ডিক্সের মতো দেখো, যে আচ্ছা ঠিক আছে, মানে একটা শো দিলেই তো হলো, বা এই শোটা সকাল 10টার শো দিলেও হলো, বা রাত 9টার দিকে শো দিলেও হলো। ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যে একটা সিনেমা, তারও যে একটা সমান মর্যাদা আছে, সেই মর্যাদা আমার মনে হয় না এখানকার ডিস্ট্রিবিউশন কেন, এবং আমার মনে হয় আগ্রাতেও তাই হয়েছে, সেই মর্যাদা কোনো ডিস্ট্রিবিউশনই দেয় না। সেইটা আমার মনে হয়েছে যে সেই মর্যাদা আমরাও পাইনি, আমাদেরকে লড়াই করে, চিৎকার চেঁচামেচি করে, ঝগড়াঝাটি করে শো নিতে হয়েছে। তারপর যখন মানুষ শো দেখতে গেছে তখন হ্যাঁ শো বাড়ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বক্তব্য হচ্ছে গিয়ে, আমার মনে হয় যে ডিস্ট্রিবিউটররা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বা নতুন ধরনের সিনেমা বা ছোট বাজেটের সিনেমা যাই হোক, সেটাকে খুবই ট্রিটেড লাইক অ্যাপেন্ডিক্স, যেটা হলেও হলো, না হলেও হলো। ডিস্ট্রিবিউটররা একটা বেসিক্যালি ফিজ থাকে, ইট ইজ দেয়ার, এই ফিজটা পাওয়ার যায়। তো আমার মনে হয় এই দুটো প্রবলেম, যেটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেন্স নেই নতুন ধরনের কোনো কিছু গল্প বলার, বা নতুন ধরনের কোনো শিল্প তৈরি করা বা সিনেমা তৈরি করা, সেটা অ্যাকসেপ্টেন্স আমার এখানে আমার নেই মনে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে ডিস্ট্রিবিউশন ইজ এ হিউজ প্রবলেম, যে কারণে আমার মনে হয় যে প্রদীপ্তদা বলছে যে তুমি নিজে সিনেমা হল বানিয়ে ওখানে লোককে দেখাবে, আমার মনে হয় যে যেভাবে চলছে ব্যাপারটা, কারণ রিসেন্টলি শুনলাম একটা স্ক্রিনিং কমিটি বলে কিছু একটা তৈরি হয়েছে, মানে এটা আমার বলতে দ্বিধা নেই, পুরো ব্যাপারটাই প্রচন্ড, মানে কি বলবো, এটা ইটস কাইন্ড অফ ক্রিমিনাল থিং। যে আমি ছবি বানাচ্ছি, আমি স্বাধীন ভারতের ছবি কবে রিলিজ করবো সেটা কেউ আমাকে বলে দিতে পারে না। এটা আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, সব জায়গাতেই তাই বলবো, আমি কবে ছবি রিলিজ করব সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর সেটা কেউ ডিকটেট করতে পারে না। আমার ছবির বাজেট কত, আমার ছবিতে কতজন স্টার আছে, আমার ছবিতে স্টার না আছে, কবে রিলিজ করবো সেটা কেউ ডিকটেট করতে পারে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা খুব ম্যাল প্র্যাকটিস শুরু হয়েছে। আমার মনে হয় এই জিনিসটাও ইন্ডিপেন্ডেন্ট সিনেমার কফিনের শেষ পেরেকটা হতে চলেছে। যদি এটা এক্সিস্ট করে, দিস উইল বি ভেরি প্রবলেমেটিক ফর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট সিনেমা ইন ওয়েস্ট বেঙ্গল। তুমি বলো। ঠিকই এই কথাটা, আসলে যেটা বললো পুরোটাই বিশ্বাসের উপর ডিপেন্ড করছে। এই বিশ্বাস শব্দটাকে নানাভাবে দেখতে পারি আমরা, কিন্তু ব্যাপার যেটা সেটা হলো যে ওই খুব একদম পরিত্যক্ত সঙ্গে একমত যে ছবি হয় ছবি ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট, এভাবে ডিপেন্ড করা মুশকিল। ছবি আসলে কি হয়, যখন একটা মেইন স্ট্রিম গল্প স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের গল্প বলা থাকে, চেনা গল্প হলে মানুষের পক্ষে বা যারা প্রডিউস করে তাদের পক্ষে এগিয়ে আসা ইজিয়ার হয়। যখন এই চেনা গল্পের ছকের বাইরে কোনো কাজ যে কোনো লোক করেছে, এই আজকে একটু আগে যাকে নিয়ে সেমিনার হচ্ছিল তিনিও যখন কাজ করছিলেন, ঋত্বিক ঘটক বা যে যখন কাজ করেছে, তখনই তাকে কিন্তু তার নিজের পথ নিজে খুঁজে বের করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট। যার প্রতি কথাটা বলবো যে কফিনের শেষ পেরে, এই সিস্টেমটার কফিনের শেষ পেরে, বা যদি আমরা একটা অন্য সিস্টেম তৈরি করতে পারি তবে ডেফিনেটলি দের ওয়ে আউট। যেমন প্রদীপ্ত অনেক সময় করেছে, রাজনীতি কৃষ্ণা করেছে জানি আমি, এবং এখনো ছবির কথা বলছেন। আমরা জন আব্রাহামের কথা জানি যে ওডেসা ডিস্ট্রিবিউশন সিস্টেম করেছিলেন, যেখানে উনি প্রজেক্টটা নিয়ে ঘাড়ে ঘাড়ে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিলেন এবং ছবি দেখাচ্ছিলেন। তার মানে কি, ইন্ডিপেন্ডেন্ট ছবি মেকার হিসেবে আমাকে শুধু গল্পের স্বাধীনতা নয়, বাট আমাকে বুঝতে হবে গল্পের স্বাধীনতা উইল লিড টু আদার ক্রাইসিস, যেগুলো আমাকে তখনই প্ল্যান আউট করতে হবে। আমি স্ক্রিপ্ট লেখার সময় আমায় কিন্তু ডিস্ট্রিবিউশনের প্রসেসটা মাথায় রাখতে হবে। মানে আমার এই স্ক্রিপ্টটা কি এই ডিস্ট্রিবিউশন সিস্টেম দিয়ে যাবে, নাকি এই স্ক্রিপ্টটা অন্য ডিস্ট্রিবিউশন সিস্টেম দিয়ে যাবে। ফান্ডিং এর ক্ষেত্রে কি হয়, দুটো ধরনের হতে পারে। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, ধরুন আজকে সঞ্জিতা বসে আছে, আমাকে ফান্ড করলো, বলে আমার কাছে 1 কোটি টাকা আছে, তুমি ছবিটা বানাও, এটা একটা প্রসেস হতে পারে।
একটু অন্য ধরনের ছবি হলে এই ফান্ডটা দেবেন না, তার কারণ উনি জানেন যে উনি যেই মুহূর্তে একটা রেগুলার ফান্ড দিচ্ছেন, ওনার একটা এস্টাবলিশড ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে এই টাকাটা তোলা একটু ডিফিকাল্ট। তার ফলে উনি একটু সন্দিহান হবে, ডিরেক্টরের ওয়েটেজ কত আছে ইত্যাদি ভাববে, এটি কেনার কাছে এইগুলো চলে আসবে। তাহলে আমি নাম নেবো না, ইন্ডিভিজুয়াল ফান্ড থেকে ফান্ড নেবো না যারা আমাকে ডিকটেট করবে। তাহলে কার থেকে ফান্ড নিতে পারি? ফরেন ফান্ডিং, গ্রান্ট, এগুলো একটা প্রসেস হতে পারে। কিন্তু বুঝতে হবে, আমি যখন মুম্বাই থেকে কথা বলছি দুজনের সঙ্গে, আমি মার্কেটিং নেমস বাট হ্যাঁ মানে খুবই নাম করা ছবি যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হিসেবে হয়েছে, আমি বলছি লাঞ্চ বক্সে আমি প্রতিবেশে কথা বলছিলাম। আমি যখন ফরেন ফান্ডিং নিচ্ছি, গ্রান্ট নিচ্ছি, তাদের যে পরিমাণ চাপিয়ে দেওয়া কন্ডিশন আছে সেটা আরো দেখি, সেটা খুব একটা স্মুথ নয়। কিন্তু এরকম নয় যে সে আমাকে একটা 2 কোটি টাকা দিয়ে বলে দেওয়া ছবি বানাও আপনি মনের মাধুরী মিশায়, তা কিন্তু হয় না এক্স্যাক্টলি। তারও নানা কন্ডিশন থাকে, তার নানা স্ট্রাকচার থাকে, তার এডিট, তার কাজ তাকে অ্যাপ্রুভ করাতে হয়, ইটস লাইক কর্পোরেট ফিল্ম হয়ে যেতে পারে একটা। তো এইগুলোরও নানা দিক আছে কিন্তু। অর্থাৎ আবার আমার একটাই বক্তব্য যে পথ আমাকেই বের করতে হবে। আমি যদি মনে করি আমি ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাবো, আমি নিশ্চয়ই কিছু ভেবেই এসেছি, এই গ্ল্যামারের জন্য আসিনি। আমি অ্যাজিউম করে নিচ্ছি আমি গ্ল্যামারের জন্য এলে তার বিপদ আছে। আমি কি ভাবনা থেকে আছি, একটা ভাবনা থেকে যদি আমি আসি তাহলে আমার পথ আমাকে আর কেউ বলে দেবে না। আমি যখন জীবনে এই বিশ্ববিদ্যালয় থেকে যখন বহু বছর আগে মাস্টার্স করেছিলাম, তারপর আমি ঠিক করলাম যে আমি চাকরি করব না কখনো। পারলাম না, ডাক্তার ছিলাম না আলোচনা, কিন্তু আমি জীবনের প্রথম মানে চাকরি করিনি। তা এই যে চাকরি না করার জন্য কি কি আমাকে পে করতে হবে সেটা দায়িত্ব আমায় নিতে হবে। এটা আমি চাকরি না করলে আমার প্রথম মাসে 2 তারিখের মধ্যে মাইনে ঢুকবে না, আমার কোনো মাসে প্রায় কোনো রোজগারই হবে না, 2 মাস পরে রোজগার হবে না, আবার 1 মাস অনেক টাকা চলে এলো, ওই জমাতে হবে। টাকা বেশি এলে আমি যাচ্ছি তোমার ট্যাক্সি করে, টাকা না এলে হেঁটে অথবা অটোতে, এমনি হলে খাচ্ছি মোগলাই, না হলে খাচ্ছি বাপুজিকে। এই যে আমি নিজে কনস্ট্যান্ট ম্যানুভার করছি, এইটা ইম্পর্টেন্ট কিন্তু জীবন চালানোর ক্ষেত্রে। সো বিং এ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমাকেও কিন্তু এই পথগুলো নিজেকে ম্যানুভার করতে হবে। কেউ আমাকে সেই এক্সিস্টিং সিস্টেমে থাকবো আবার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বলবো, ওইভাবে জিনিসটা হবে না। তো আমরা সবাই সাকসেসফুল তা নই, আমরা পথ খুঁজছি। আমার মনে হয় যারা একটু অন্যভাবে ভাবে তার নিজের পথ ঠিক খোঁজে এবং তার মতো করে বেঁচে বলতে থাকে, সার্ভাইভ করে, এক্সিস্ট করে এবং রিচ করে যায়, আমার বলে মনে হয়। রোটেশনে চলবে একটু ইন্টারাকশন হ্যাঁ, ভালো হয়। এটা মানে- দেখো, যেটা আমি একটা জিনিসই বলি, বলে আমরা চলে যাচ্ছি এতে, যে ফরেন ফান্ডিং বা যে কোনো অল্টারনেটিভ স্পেস আর কমার্শিয়াল স্পেস যেটা মেইন স্ট্রিম যা হচ্ছে পুরোটা সেম, একদম এক। মানে ওটা আরেক রকম করে যায়, এটা আরেক রকম করে। এবার যেটা তার জন্য কি করতে হয়, ফ্রেম কম্প্রোমাইজ করতে হয়। ফ্রেম কম্প্রোমাইজ মানে আমি ওই ওনাকে রেখে রাখবো না বাদ দেবো, ঠিক আছে। সাউন্ড কম্প্রোমাইজ করতে হয়, গল্প কম্প্রোমাইজ করতে হয়, প্রত্যেকটা মেইন স্ট্রিমেও করতে হয়, এদেরও করতে হয়। এবার ঘটনাটা হচ্ছে আমরা ব্যাপারটাকে ইন্ডিপেন্ডেন্ট অর্থে কি, যে আমরা কি শিল্প তৈরি করছি না বারোটা তৈরি করছি, এবার তুমি কোনটা চাও, এবং নাকি মিলিয়ে মিশিয়ে কিছু একটা কি বলছি আমরা, এটা খুব ঠিক ঠিক। এবার সেইগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। আর ইন্ডিপেন্ডেন্ট টার্মটা আমার মনে হয় না খুব প্রয়োজনীয়, এটা তুলে দেওয়া দরকার। এটাকে ডিপ্লোমা ফিল্ম বলা হয়। ফিল্ম মেকার্স ইন ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং কোনো নাম হওয়াটা একটা গন্ডগোল, মানে আর বুঝতে সুবিধা বলা হয় আমার ধারণা। ফিল্ম মেকিংটা অ্যাকচুয়ালটা মানে, আর ঋত্বিক ঘটকের একটা কথা আছে, ফিল্ম ইজ নট মেড, ফিল্ম ইজ বিল্ড। তো যেটা আমরা সবাই মিলে বানাই। তো এবার কোশ্চেন নিয়ে নিই। হ্যাঁ লাইটগুলো অন করে দেয় বাবু, সবাইকে দেখতে পাবো, সবাই এটা আমরা ওরা হয়ে গেছে। স্যার কি প্রশ্নটা করি, স্যার যেটা আপনি বললেন যে যারাই নিজের মতো করে পথ বেছে নেয় এবং পথ তো খুব সঙ্গীন, মানে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে ইয়ে মানে যেটা যেতে বসেতে অনেকেই করে, অনেকে সার্ভাইভ করে, অনেকে করে না। বিশেষ করে এখন যেভাবে ক্যাপিটাল বা সিনেমার যেটা আপনি সেন্সার থেকে চারিদিকে ভারতবর্ষের বাইরে এর ওয়ে আউটটা কি, এবং বহুজন কিন্তু আমাদেরই বন্ধু বান্ধব আছে তারা একটু আর্থিকভাবে বলিয়ান ছিল বা ইয়ে, তারা ক্যামেরা কিনে অনেকে করতে পেরেছে, এবার তাদের মধ্যে আবার অনেকের সত্যি ইচ্ছা ছিল কিন্তু ছেড়ে দিয়ে অন্য পথে গিয়ে পুরো সিস্টেম মানে
টোটালি বন্ধ হয়ে গেছে, হোয়াট কুড বি সলিউশন? নেই সলিউশনের এক কথা বলতে বলা সত্যি মুশকিল। আমার বক্তব্য সলিউশনকে আমাদের খুঁজতে হয় সবাইকে। মানে ধরুন প্রথমত হলো কি আপনি কি গল্প বলতে চান, সেই গল্পটা কি আপনি কোন স্কেলে বলতে চান। একটা গল্প যে কোনো স্কেলে বলা যায় তো। আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাচ্ছি, আমি সিলেক্ট করলাম তুঙ্গভদ্রার তীরে, এটা তো সম্ভব না, এটা তো করা যাবে না এটা। তা আমাকে সেই গল্প সেরকম ভাবে ভাবতে হবে তার মতো করে। বা যদি তুঙ্গভদ্রার তীরে বানাইও তাহলে আমি কিভাবে বানাবো, আমি কোন ভাবে অ্যালিগারি ইউজ করে যাতে আমি ওই বাজেটে না যেতে পারি, কারণ আমাকে তো বাজেটটা মাথায় রাখতেই হবে। এটা একটা। ধরুন আপনি লেখালেখি করেন, তাহলে আপনি যেভাবে একটা লিটল ম্যাগাজিন কিনে এগোবেন, আপনি কি দেশে পত্রিকা লেখার এগোনো লিটল ম্যাগাজিনে লেখা এগোনো একই প্রসেস হবে? হবে না একটা। ঠিক একইভাবে যেভাবে লিটল ম্যাগাজিন একটা অল্টারনেট স্পেস তৈরি করার চেষ্টা করেছে, যেভাবে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তার মতো করে আমাদের দেখতে অল্টারনেট স্পেস তৈরি করার চেষ্টা করি, এই ক্যাফেতে এই সিনেমা হবে মানুষ আসছে, ঠিক একইভাবে আমাদের ফিল্মের পথ করতে হবে। হয়তো কোনো এরকম হতেই পারলো একদম ফিল্ম বানালাম আমরা, যে ফিল্মটা মোবাইলে শুট করা হবে, যে ফিল্মটা বিভিন্ন শুধু ক্যাফেতেই দেখানো হবে, 50 সিটের হল তৈরি হলো নানা সময় নানা জায়গাতে। যে পথ আর আমরা সবাই ট্রানজিশন ফেজ দিয়ে আছি। মানে প্রি কোভিড একটা জীবন ছিল আমাদের, পোস্ট কোভিড জীবনটা বদলে গেছে, তার ফলে আমাদের জীবনের ডাইনামিক্সও বদলে গেছে। সেগুলো মাথায় রেখে আমাদের একটু মানে এই পথগুলো ভাবতে হবে। মানে কিন্তু আমার মনে হয় কিছু না কিছু নিশ্চয়ই বেরোবে। আর তার প্রশ্ন যদি কারোর কাছে? নিশ্চয়ই আছে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন প্রশ্ন করেন ভালো করে, যেটা একবার পডকাস্ট করি সে। হ্যালো, হ্যাঁ না, আমার প্রদীপ্তদাকে প্রশ্ন যে ইন্ডিপেন্ডেন্ট টার্মটা নিয়ে মানে একটা আপত্তি আছে ওভারঅল, কিন্তু মানে একটা ক্যাটাগরি তো মানে সেটা মোটামুটি একটা ভেবে ফেলা যায়, মানে সেগুলো চ্যালেঞ্জ গুলো ডেফিনেটলি আলাদা। মানে আমি যদি একটা মানে একটা যেটা জয়ব্রত বললো যে প্রচলিত ফরম্যাটে ছবি করা বা একটা নতুন আইডিয়া থেকে ছবি করা, তো সেগুলোর মধ্যে কিছু কিছু ক্যাটাগরাইজেশন তো হয়ে যায়, তার টার্মস এন্ড কন্ডিশন হয়তো ডিফারেন্ট থাকে। মানে ফরেন ফান্ডিং এ হয়তো যে কনস্ট্যান্টটা আছে বা লোকাল ফান্ডিং এর কনস্ট্যান্টটা হয়তো আলাদা, সেইখান থেকে তো একটা ক্যাটাগরাইজেশন করা যায় আর কি। সেটা তোমরা করতে পারো, আমরা মেকার কেন করবো? আমরা ছবি বানাবো, আমরা ফিল্ম মেকার। না মানে চ্যালেঞ্জ তোমরা ক্যাটাগরি যা ইচ্ছে করা যেতে পারে। মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংটাকে ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংও বলা যায়। তুমি এটা বলো, উনি আরেকটা বলতে পারেন। সেটা কারোর লিখতে সুবিধা হবে, কারোর বুঝতে সুবিধা হবে, কারোর বলতে সুবিধা হবে। কিন্তু আমাদের এই যে উনি বলছেন যে একটা পথ মানে কি হবে, এটা আমরা সলিউশন দেওয়ার লোক নয়, আমরা হচ্ছে কাজ করে দেখানোর লোক, যে আমরা এই কাজটা করলাম, দেখো আমরা এই কাজটা এইভাবে এগিয়েছি। এবার সেটা মানে ডিপেন্ডেন্টলি করেছি না ইন্ডিপেন্ডেন্টলি করেছি, কারণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের টার্মটা আস্তে আস্তে এমন জায়গায় চলে যাচ্ছে, যে কারণে আমি বলছি মিনিংলেস হয়ে যাচ্ছে। মানে কদিন বাদে ক্রিস্টোফার নোলানও বলবে যে আমি ইন্ডিপেন্ডেন্ট। চ্যালেঞ্জের যে প্রকারভেদ গুলো সেগুলো তো আছে। চ্যালেঞ্জ তো সব জায়গাতে আছে, ঘটনা হচ্ছে তুমি কম্প্রোমাইজ কতটা করবে বা কোন কোন ক্ষেত্রে কম্প্রোমাইজ করা, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার প্রত্যেকটা বলছি তো, মানে ওই নোলানকেও অনেক কিছুই করতে হয়, রাইট রাইট। তো তার মতো করে করতে হয়, হ্যাঁ, আমাদেরকে আমাদের মতো করে করতে হয়। তো সেই নিখিলা কিছু একটা একটা বলছে। অ্যানেকডোট দিচ্ছি আমি, একসময় কিন্তু সিজিতে প্রোফাইলও লেখা থাকতো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, জাস্ট অ্যানেকডোট এইটা কিন্তু আমার মাথায় জাস্ট এসেছিল, আমি বললাম না কিছু। বললাম। আর কোনো প্রশ্ন কারোর আছে? আমার কোশ্চেন হলো গিয়ে মানে শুরুতেই তিনজনকে, অবশ্যই তিনজনকে শুরুতেই বলা হলো যে এরা নেয় না, ডিস্ট্রিবিউটাররা নেয় না, আর ডিস্ট্রিবিউটার না নেওয়ার মেইন কারণ হলো গিয়ে সিনেমাটা চলছে না, বলছে যে মানুষজন দেখবে না বা কিছু। মানুষজনকে মানে যদি ধরে নেই সে ম্যাচিওর নয়, তাহলে তাদের ম্যাচিওর করার দায়িত্ব কার? আর যদি ম্যাচিওর করতেই হয় তার উপায়টা কি? আমি একটু বলছি, আমার মনে হয় যে ডিস্ট্রিবিউটারটা এই কারণে নেয় না, কারণ ছবিটা যদি না চলার আগে কোনো ডিস্ট্রিবিউটার বলতে পারে না কোন ছবিটা কতটা চলবে। কারণ আমরা এই রিসেন্টলি বহু ছবি ডিস্ট্রিবিউটার বলেছে যে এই ছবি এতগুলো শো লাগাচ্ছি, প্রচুর চলবে, সেগুলো চলেনি। কারণ আমার মনে হয় ডিস্ট্রিবিউটার শুড গিভ এভরি ফিল্ম, যেটা প্রদীপ্তদা বললো, আমার মনে হয় এটা এইভাবে আমরা দেখতে পারি যে যে ছবিটা ধরে নিচ্ছে এসবিএফ প্রডিউস করছে এবং যে ছবিটা আমরা নিজেরা বানিয়েছি,
দুজনের সমান অধিকার পাওয়া উচিত সিনেমা হলে, কারণ দুটোই ফিল্ম। আমাদেরটা ইন্ডিপেন্ডেন্ট বলে ডিস্ট্রিবিউটাররা ভাবছে যে ঠিক আছে এটা চলবে না, এটা এই প্রি কনসেপশনটা আছে যেটা চলবে না। কিন্তু এরকম প্রচুর সিনেমা বেশ কয়েক বছর ধরে রিলিজ হয়েছে যেটা প্রাথমিকভাবে ভাবা হয়েছিল যে এই সিনেমাগুলো চলবে না, সেগুলো কিন্তু দারুণভাবে বক্স অফিসে সাড়া ফেলেছে। তো আমার মনে হয় যে এই প্রি কনসেপশন, যে প্রি নোশন, একটা নিচু ভাবে দেখা, সেটা আমাদেরকে দেখা হয়, এটা আমাদেরকে মেনে নিতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা নিচু স্তর, আমরা একটু সেকেন্ড গ্রেড ক্যাটাগরির মানুষজন বলে আমাদের ধরে নেওয়া হয়। এরা শুধুমাত্র টক শোতে যাবে কিন্তু অ্যাকচুয়াল সিনেমা ওনারা বানান, এই ব্যাপারটা আছে। তো এই সেকেন্ড গ্রেড ট্রিটমেন্ট আমার মনে হয় যে যারাই নতুন সিনেমা বানাচ্ছে তাদের ক্ষেত্রে বন্ধ হওয়াটা উচিত বলে আমার মনে হয়। এটা তোমরা কি বলবে সেটা জানি না, আমার এটা পার্সোনাল ধারণা। দ্বিতীয়ত, তোমার যে প্রশ্ন দর্শকের কথা, আমি পার্সোনালি বিলিভ করি এখনকার দর্শক অনেক বেশি ম্যাচিউর। নট মেজরিটি অফ দ্য অডিয়েন্স, বাট অনেকটা অডিয়েন্স এখন অনেকটা ম্যাচিউর। তার কারণ হচ্ছে কি, এখনকার অডিয়েন্স শুধুমাত্র জি বাংলা সিনেমা দেখে না, তারা নেটফ্লিক্সেও ছবি দেখে, কেউ কেউ মুভিতেও ছবি দেখে, এবং তাদের কাছে প্রচুর সিনেমার প্রচুর অ্যাক্সেস আছে। এবং আমার যেটা মনে হয় সেটা খুব ভালো দিকে এগোচ্ছে যে জি বাংলা থেকে দর্শকরা আস্তে আস্তে মুখ সরাচ্ছে, সেটা আমার মনে হয়েছে। সেটা আশা করি আগামী 5 বছরে সেটা পুরোপুরি মুখটা সরিয়ে নিলে আমাদের যারা নতুন ভাবে সিনেমা বানাতে চাই সেই ব্যাপারটা চেঞ্জ হবে। এবং আমাদের সিনেমাটা প্রচলিত ফরম্যাট আছে বাংলা সিনেমা, আমি দেখেছি বেশ কিছুদিন আগে অবধি একটা খাদ্য বিপ্লব হচ্ছিল, প্রতিটা সিনেমার নাম খাবার দিয়ে, তো সেটা এখন বন্ধ হয়েছে। তো এরকম আছে, আমি হিসেব করেছিলাম বোধহয় 15টা সিনেমা আছে বিভিন্ন ধরনের খাবারের নাম দিয়ে। যাই হোক, এবং এই যে মানে টিভি প্লাস প্লাস মার্কা যে সিনেমাগুলো এখন তৈরি হচ্ছে, ইটস আ ফরম্যাট, ইটস আ ফর্মুলা ইন বেঙ্গলি। আশা করি সেটা থেকেও চেঞ্জ হবে। এবং তখন আমার মনে হয় যে এই যে প্রি নোশনটা আছে যে এই ধরনের ছবি চলবে না বা একটা অন্য ধরনের বক্তব্য চলবে না, এই নোশনটা থেকে চেঞ্জ হবে। সেটা আমার মনে হয় যে এই চেঞ্জটা না হলে দর্শকের কাছে নতুন গল্প পৌঁছবে না। আর যদি না পৌঁছয় দর্শকের কাছে গল্প, তাহলে আমরা এটা ধরেই চলবো যে দর্শকরা হয়তো বোকা। অ্যাকচুয়ালি আমার মনে হয় দর্শকরা বোকা নয়, দর্শকের কাছে নতুন ধরনের গল্প পৌঁছে দেওয়া হয় না, সেখানে একটা গেট কিপিং হয়। সেটা আমি ফিল করেছি, যাদের সাথেই কথা বলতে গেছি সেখানে প্রত্যেকটা গল্প যখন বলেছি সেখানে বলা হয়েছে যে, আমি একটা রিসেন্ট নিজস্ব একটা কথা বলি, একটা আমরিতে যে দুর্ঘটনা ঘটেছিল ওটা নিয়ে আমি একটা ছবি করতে চেয়েছিলাম। তো সেক্ষেত্রে একটা প্রডিউসারের সাথে কথা বলে উনি বললেন হ্যাঁ খুব ভালো, এটা করবো হেন তেন। পরের দিন আমি গেছি, উনি বললেন যে দেখো তুমি আগুন আর এইটা দেখিও না, তুমি দেখাও যে একটা মা, এক্স্যাক্ট কোট বলছে, একটা মা তার ছেলে ওখানে মারা গেছে, সেটা নিয়ে মায়ের জার্নিটা দেখাও। আমি বললাম যে স্যার ওটাও দেখাচ্ছি, কিন্তু আই থিঙ্ক যে এই যে এটা ডিজাস্টার ফিল্ম, এই ডিজাস্টারটা দেখানোটা দরকার, নাহলে এই ডিজাস্টারের ভয়াবহতা উঠবে না। উনি বললেন যে না এটা করো না। তখন বললাম সরি স্যার, যে আমি মানে ইটস বেসিক্যালি মেকিং আ টাইটানিক উইদাউট দ্য টাইটানিক, বুঝতে পেরেছো? তো এই ধরনের জিনিসপত্র, এই জিনিসগুলো এখন চলছে। আমার মনে হয় যে এই গেট কিপিংটা বন্ধ হওয়াটা খুব দরকার। এই গেট কিপিং বন্ধ হলে নতুন ধরনের ছবি অডিয়েন্সের কাছে পৌঁছবে, এবং কোন ছবি অডিয়েন্সের ভালো লাগবে সেটা অডিয়েন্সরা যথেষ্ট ম্যাচিওর, তারা ধরে নেবেন যে এটা আমার লাগবে, এটা লাগবে না। কিন্তু সমস্ত ছবির সমান অধিকার থাকা উচিত, আমার বক্তব্য এটা। খানিকটা ওভার সিম্পলিফিকেশনের দিকে যাচ্ছে, যেখানে প্রডিউসার বলতে ডিস্ট্রিবিউটর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে করে ঠিক খুব বেশি কমপ্লেক্স আইডিওলজি, বেশি একটা নতুন ফর্ম্যাটে যেতে পেয়েছে, এটা অ্যাভয়েড করা যায়। বলতে যত ওভার সিম্পলিফাই করা যায় বিকজ অডিয়েন্স কমপ্লিকেটেড কনসেপ্ট বুঝে, তো সেটার জন্য কি অনেক কনসেপ্ট, ফর এক্সাম্পল আমরা জানি স্ক্রিপ্ট ফরম্যাটে যত ইন্টারেস্টিং একটা আইডিয়া থাকে, বাইরে আমাদের গেটস আমরা it's fantastic creation. আমার মনে হয় দিস অলসো কামস ফ্রম দ্যাট প্রি নোশন যে অডিয়েন্স বুঝবে না। ও আমাদের মনে হয় যে যারা আমরা মেকার, অডিয়েন্সকে বোকা ভাবাটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট থিং ইউ শুড ডু। অডিয়েন্স আমাদের থেকেও চালাক। আমি যত সিনেমা দেখেছি মেবি আমাদের অডিয়েন্স তার থেকে অনেক বেশি সিনেমা দেখেছে। তো এই যে প্রি নোশনটা আছে অডিয়েন্স বুঝবে না, সেইটা বন্ধ করতে হবে। মানে এই সেম জিনিসটাতে আমি বলি, এই সেম গল্পটাতে আমি বলেছিলাম যে আমি 3টে টাইম লাইন রাখবো। উনি বললেন যে না তুমি টাইম লাইনটা রেখো না, তুমি 15 মিনিট করে ফ্ল্যাশব্যাকে যাও,
ঠিক আছে, আমার পেয়েছিল যে আমি ক্রস কাট করে করে এগোবো। তো ব্যাপারটা কি, ওটারও ওই প্রি নোশনটা আছে যে একসাথে ক্রস কাট করলে অডিয়েন্স হয়তো বুঝবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। এটা আমার মনে হয় যে ওভার সিম্পলিফিকেশন অফ এভরি ন্যারেটিভ ইটস কামস ফ্রম দ্যাট প্রি নোশন যে অডিয়েন্স বুঝবে না। So, যারা because যারা industry or content against the sex, but ওরাও ওদেরও হাত বাঁধা আছে because they not like one that we budget or funds. And we are discussing the popular type of budget budget possible. So it's a very ইটস আ ভিসিয়াস সাইকেল, অ্যাকচুয়ালি ইটস আ সাইকেল। একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি, দর্শক কোথায় আছে? কলকাতাতে কিছু হল আছে মাল্টিপ্লেক্স, আর আমাদের বাংলায় লোক সংখ্যা কত? 21 ছিল, 12 কোটি হলো তো, 21 ছিল। 12 কোটি। কলকাতাতে হয়তো কিছু হল আছে, মাল্টিপ্লেক্সেস আছে, যেখানে 30টা লোক গেলে হাউসফুল হয়, ঠিক আছে? এইবার বাকি বাংলার মফস্বলে একটা করে হয়তো হল আছে। বেশিরভাগ গ্রাম বাংলায় কোনো সিনেমা হল নেই। মানুষ আছে গ্রাম বাংলায়, তারা তো সিনেমা দেখতে পাচ্ছে না, তাদের কাছে এক তো অ্যাক্সেস নেই, দ্বিতীয়ত যদি বা যেতে পারে, ধরো একটা 1.5 ঘন্টা ট্রাভেল করতে হবে যদি ফ্যামিলি নিয়ে যেতে হয়। হ্যাঁ, ধরো কৃষ্ণনগর যেতে হবে, তোমার গ্রাম থেকে বাস ধরতে হবে, 4 জনে মিলে যাবে, তার যা খরচ হবে, সেইখানে গিয়ে সিনেমা দেখবে, ওখানে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিতে হবে, পুরো এতটা একটা খরচ হবে। সে কেন টেলিভিশনে সিনেমা দেখবে না বা জি বাংলা বা মোবাইলে দেখবে না? ঠিক আছে, তো তুমি তোমার দর্শকটা শুধু কলকাতা কেন্দ্রিক, বিশেষত সাউথ কলকাতা কেন্দ্রিক করে রাখা আছে। এবং যারা বাইরে থেকে আমরা এসেছি বা যারা এখানে থাকো, তারা যাও সাউথ সিটি বা নন্দন বা এরকম। তো দর্শকটাকে আমরা ওটুকুর মধ্যে যাই। আর কিছু কিছু ওটিটি আছে, তারা রেগুলার একই ধরনের কন্টেন্ট পরপর দিতে থাকে, সেই কন্টেন্টও গ্রাম বাংলায় পৌঁছবে না। ইউটিউবে হয়তো কিছু কিছু বা কেউ ইয়াং ছেলেপুলেরা দেখে, তো কিন্তু তাদেরকে আমি যে ওটাই আমাকে দেখতে হবে এখন। তাদেরকে আমি টিকিট কাটিয়ে সিনেমা হলে, আমি যেটা আগে বলছিলাম, সিনেমা হল যে তথাকথিত সিনেমা, সেইখানে না দেখিয়ে আমি আরেকটা স্পেস ক্রিয়েট করে সেইখানে সিনেমা বড় পর্দাতেই দেখাবো, টিকিট কাটিয়ে দেখাবো। এরকম কিছু একটা আমাদের করা দরকার আছে। হ্যাঁ, তো কারণ তুমি দেখবে কিছু আলোচনা হচ্ছে যে অনেক নাকি 50 টাকায় কি ছোট সিনেমা হল সে ও যে ইয়ের কথা বলছে, মর্যাদা বা কোণঠাসা করে দেওয়া, সেখানেও হবে। তুমি হল পাবে না, অমুক করবে না, তমুক করবে না, এইটাই চলতে থাকবে। এটা আমি যখন সিনেমা শুরু করেছি 2003-4 সালে পাস আউট করার পর থেকে এটাই চলছে। এটা এখন আরেক রকম ফরমেশন এসছে, ঠিক আছে? তো নাও ইটস ভেরি সিস্টেমেটিক। এবার তুমি তখনও খানিকটা সিস্টেমেটিক ছিল, তখন আমি খুব অনেক স্ট্রাগল করার পর দেখলাম বাকিটা ব্যক্তিগত। প্রচুর 2.5-3 বছর আটকে টাটকে ওই যে জীবনের যা সমস্যা কাটিয়ে তারপরে যখন রিলিজ করলো, পরের 3 দিনের মাথায় বললো চলছে না, ভিড় হবে। তারপর আমি আবার ছবিটা নিয়ে গিয়ে যখন টিকিট কাটিয়ে দেখাতে শুরু করলাম, তখন দেখছি চলছে, অনেক লোক দেখছে এবং অনেক লোক আসছে। তো এবং পরে অনেক লোক দেখেছেন ছবি। তো তাহলে কি প্রবলেম হচ্ছে যে দর্শক এই হলে আসছে না আর ওই হলে যাচ্ছে? তো এটার এইটা, এবার তুমি দর্শক হিসেবে কাকে গণ্য করছো? নিজেকেই গণ্য করছো। আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে বসে আছি এবং এই তো সেইখানে তুমি যদি মানে ওটুকুই যদি আমার দর্শক হয়, ওটুকুই দেখবে, ওই 30টা। আসলে দর্শক তো হোমোজিনিয়াস সিন্ডিটি নয়, ইটস সো হেটেরোজিনিয়াস, এত মাল্টি লেয়ার্ড। আগে তো দেখা স্যার কেন বলছেন? আগে তো দেখা যেত যে পিল করে তুমি সিনেমা হচ্ছে, তখন তো লোকের আর্থিক অবস্থা ভালো ছিল না। এখন এন্টারটেইনমেন্টের নানা না, এখন পিল করে যেতেই যাবে কোথায়? মাঠে? তো সিনেমা হলটা তো নেই। সিনেমা হলটা নেই, কিন্তু তখন কিন্তু এটা মানে সোল ইয়ে ছিল। দেখা যেত যে মানে গরিব দরিদ্র থেকে সব ধরনের লোকেরা, এবং গ্রামগঞ্জে আমরা চাকরি করেও দেখেছি যে প্রচুর পিল করে লোক কিন্তু যেত। হ্যাঁ, ঠিক আছে, এবং সেইটা স্যার কেন? সেইটা তো একটা কারণ তো বলছি যে এক তো সিনেমা হল ওখানে নেই। কি গ্রামের কথা বলছেন আপনি? তো না, শহরের কথা বলছেন? জেনারেলি এই ব্যাপারটা প্রথমে আমি এটা একই তো বলছি, সিনেমা হল নেই। দ্বিতীয়ত হচ্ছে যেখানে যাবে তার টিকিটের দাম অনেক বেশি, প্রচুর দাম। দ্বিতীয় কথা হচ্ছে সেই দামে আমি একটা মান্থলি রিচার্জ করে আমি মোবাইলে রিল দেখতে পারি, ঠিক আছে?
এবং তারপর টেলিভিশন রিচার্জ করে দেখতে পারি। ওই সিনেমা, অনেক সিনেমাই আমার টিভিতে চলে আসে। তো আমি কেন ওইটা ইয়ে করবো আর কি। আরেকটা আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে একটা অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে দিয়ে গেছিলেন, তো এটা বাকিটা ব্যক্তিগত সময়েও আপনি করেছিলেন, যে কাঁধে করে নিয়ে গিয়ে স্ক্রিন প্রজেক্টর আপনি গ্রামে গ্রামে গিয়ে দেখাচ্ছেন, এবং নজরের ভেলাতেও আপনি সেরকমই কিছু একটা করবার চেষ্টা করছেন। তো আমি বলবো যে এই যে মানে শহরের অডিয়েন্স, এবং আপনি যখন শহরের বাইরে চলে যাচ্ছেন গ্রাম বাংলা এবং মফস্বলের দিকে অডিয়েন্স, তাদের থেকে রেসপন্সটা কিরকম পাচ্ছেন এই ছবিটা, এবং সেটার একটা পার্থক্য বিস্তর রয়েছে, অবশ্যই বিস্তর পার্থক্য রয়েছে, তো সেইটা একটু যদি বলেন। সেটা বলি যে বা কোনো ছোট্ট অ্যানেকডোট বা গল্প যেটা খুব বাকিটা মজার। ব্যক্তিগত তখন যখন কলকাতাতে যখন প্রথমে হচ্ছে ওগুলো খুব বড় হয়েছে ছবিটা, মানে লেন্থ। তুমি একটু ছোট করো, মানে একটু কি একটা বড় বড় ব্যাপার আছে, যেটা নগরের বেলাতেও বলছে অনেকে। তো সেইটা এখানে হলো। এবার বাকিটা ব্যক্তিগত যখন আমি গ্রামে গ্রামে দেখাচ্ছি বা মফস্বলে, তখন ওইখানে বলছে আরেকটু বড় হলে ভালো, ঠিক আছে। এটা একটা দেখার একটা পার্থক্য, মানে শহর এবং এখানে আমাদের চিন্তাটা না, সারাক্ষণ আমরা এই বিভিন্ন এক্সপোজড, এই নেটফ্লিক্স এবং অমুক তমুক এই সেই, এরপরে এটা হয়, এবার তুমি না শিখলেও তুমি যদি রেগুলার এই ওটিটি এবং এই ধরনের সিনেমা রেগুলার দেখতে থাকো, ওভারঅল অডিয়েন্স, তাদের তো একটা ওই মনে ওরিয়েন্টেশন হয়ে যায় যে এরপরে এটা হয়। এবার এই পরে এটা না হয়ে ক্যামেরাটা আরে একটু থাকলো এবং রয়েই গেল বেশ খানিকক্ষণ, সেই প্র্যাকটিসটা আবার ফিরিয়ে আনতে লাগে আর কি। তো সেইটা আমি যখন সবাইকে মিলে একসাথে দেখাই, তখন ওই রিয়াকশনটা এবারে কি হয় দেখি। এবার তো মানে আরেকটা এই বলতে বলতেই মনে পড়ে যাচ্ছে বলে বলি, রিয়াকশনটা আমার খুব ইম্পর্টেন্ট, কারণ এবারে 3 ঘন্টার ছবি। কারণ 2013 সালে আমার প্রথম ছবি যখন বানাই, সেটা আমি 28 দিন, মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের চ্যালেঞ্জে আমি বলছি, 28 দিন শুট করেছিলাম এবং 2 ঘন্টা 23 মিনিটের ছবি 2013। 2019-এ রাজলক্ষ্মী ও শ্রীকান্ত 18 দিন শুট করেছিলাম, 2 ঘন্টা 27 মিনিটের ছবি। আর 2025-এ নজরের বেলা 13 দিন শুট করেছি এবং 3 ঘন্টার সিনেমা। এইটা হচ্ছে আমাদের এখন যে প্রবলেমটা শুরু হয়েছে, এটা বোঝো এটা। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি যেরকম প্রদীপ্তদা বলছিলেন যে ছবিটা আমি গিয়ে গিয়ে দেখালাম, টিকিট কেটে দেখালাম, তখন একটা রেসপন্স পেলাম যে দেখছে, কিন্তু জয়ব্রতদা যেটা বলছিলেন যে ছবিটা তৈরি হওয়ার আগেই আটকে গেল আইডিয়েশন স্টেজে। এবার এরকম তো অনেক ফিল্ম মেকারদের প্রত্যেকটা মানে অনেক কাজ আইডিয়েশন স্টেজে খেটে খুঁটে আটকে যায়। বার্ন আউট কি একটা চ্যালেঞ্জ নিজেদের হয়, তাহলে হাউ আর ইউ ডিলিং উইথ ইট? বার্নআউট বলতে মানে আমি মানে ঢুকে গেছি, আমি গিভ আপ, আমার মানে না, ওটা তো হয়ে গেলে হয়ে গেল। মানে ছবিটা কেন বানাচ্ছি আর কি, কারণ আমাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে সিনেমা এমনি এমনি কেন ছবি করতে এসেছি, এবং এটা আমাদের খুব আনন্দের জায়গা যে এটা নিয়ে তো থাকি। এবার ঠকে গেলে তো মুশকিল আছে, পড়ে যেতে হবে। এবার যখন যখন ওই যে যেরকম মাঝখানে যে আমি এখন ইদানিং এই এতদিন পরে বুঝলাম, আমি 6 বছর বাদে বাদে একটা করে সিনেমা করছি। তো মাঝখানগুলোতে আমি কি করি, মাঝখানগুলোতে আমি ডকুমেন্টারি বানাই, মোবাইলে ফিল্ম করি, তারপরে গিয়ে শর্ট ফিল্ম বানাই, ইউটিউবের সিরিজ বানাই, ডিপ্লোমা ফিল্মের জন্য আমাকে কেউ ডাকে সেটা বানিয়ে দিই, 3 মিনিটের ওয়ার্কশপ ছবি বানিয়ে ফেলি। ওইগুলো করে করেই আমার করতে 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 ফাইনালি আবার একটা ছবি আসে। তো এইটা একটা তো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং এটা খুবই জরুরি। ইন বিটুইন প্রসেসটা সত্যি খুব ইম্পর্টেন্ট, মানে এটা আপনার মনে হয় প্রত্যেকেই তার থ্রু দিয়ে যাই, ব্যাপার তো সব শুরু করতে ওকে নিশ্চয়ই থ্রু দিয়ে যেতে হবে, আমি শিওর। মানে এই তখন যেটা বললো, নানাই পড়াচ্ছি, থিয়েটার করছি, লেখালেখি করছি, ছবি বানাচ্ছি, বিজ্ঞাপন করছি, আবার ছবির কথা মাথাটা ঘুর ঘুর করছে, 4টা লোকে মিট করছি, আবার তাকে বললাম, এই প্রসেসটি হবে। আর যেটা তোকে বলছিলাম যে এটা সত্যি পারসেপশনটা অদ্ভুত, তার কারণ যখন আমি আমার অভিজ্ঞতা বলি, বাইসাইকেল কিক রিলিজ করি, ওই একই মানে আমারও 2013 রিলিজ, আমার ছবিটা রিলিজের পরের উইকেই ছিল অরিন্দম শীলের একটা ছবি, মনে আছে আমার, আবর্ত।
এবং ওই একই বলা হলো যে না না শনি রবি না চললে খুব মুশকিল। তখন এত বুঝতাম না ফ্র্যাঙ্কলি কথা বলতে। এখন যেহেতু বড় বড় কথা বলছি, 2011 মানে বানিয়েছি আজ থেকে প্রায় 15 বছর আগে। সত্যি এত ঘোতঘাত বুঝতে পুরো ইমোশন দিয়ে বানানো ছবি তো। তো ছবিটা কলকাতার মেইন হলগুলোতে উঠে গেল। তারপর যেটা হলো সেটা হলো একটা অদ্ভুত শো টাইম দেওয়া হলো, যে শো টাইমটা খুব ডিফিকাল্ট এই আমাকে কমব্যাট করা। আমি সেটা কমব্যাট করতে পারিনি। তারপর ছবিটা ইভেন্টুয়ালি 3 সপ্তাহ পর উঠেই গেল। তারপর আমি একটা সেকেন্ড লেভেল অফ রিলিজ করলাম ওই নানা ওই জায়গায়, মানে বিভিন্ন মফস্বল শহরে। সেখানে কিছুদিন চললো। তারপর ছবিটা অনেকগুলো ছোট ছোট হলে দেখানো, হল মানে ওই থিয়েটার হলে বিভিন্ন ফিল্ম সোসাইটি দেখিয়েছিল, বা আমরা কিছু লোকজন চেনাশোনা লিটল ম্যাগাজিনের লোকটা দেখালো, নাটকের সূত্রে অনেকে দেখালো, এরকম করে অনেকবার দেখানো। সেখান থেকে উপচে পড়া লোকজন আসছে এবং ছবি নিয়ে অকুণ্ঠ লেখালেখি করছে। যখন ছবিটা টিভিতে দেখানো হলো, জি যখন কিনলো ছবিটা, আমাকে জি থেকে বললো যে মানে কোন এক সপ্তাহ 2 সপ্তাহ হাইয়েস্ট নাকি ভিউইং হয়েছে। এগুলো এই অদ্ভুত ম্যাজিকটা সত্যি বোঝা খুব মুশকিল। তার মানে এই লোকগুলো ছবিটা দেখতে পারলে তারা ভালো বলতো, পারলে তারা টাকাগুলো দিত, একদম। পারলে সে প্রডিউসার হয়তো আরেকবার কিছু করতে পারতো। তো এই প্রসেসটা খুব আমার সেকেন্ড ছবির ক্ষেত্রে এই যে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে যে প্রযুক্তি ভালো করে জানে, কারণ আমরা ছবিটা ও এডিট করেছে, ও পুরো প্রসেস জানিয়ে দিয়েছিল। অরণ্যদেব যখন রিলিজ করার কথা হয়, প্রথমবার যখন রিলিজ করার কথা হলো, তার পরের সপ্তাহ, তার রিলিজ করার ঠিক আগের সপ্তাহে উনি বললেন যে ডিমনিটাইজেশন। তো তার ফলে আজ ছবি রিলিজ করা গেল না। সে আমার টিজার পোস্টারে পড়ে গেছিল, কিন্তু রাত 12টার পর থেকে টাকা বদলে গেল এবং আমাদের কেউই ভরসা পেল না, অবভিয়াসলি ভরসা পেল না, খুব ঠিক কারণেই ভরসা পেল না, রিলিজ করে গন্ডগোল। তাতে রিলিজটি রেফার হয়ে গেল, ছবিটা বিক্রি হয়ে গেল জি5 এ। জি5 বাংলা লঞ্চ করলো অরণ্যদেব দিয়ে, লঞ্চিং ফিল্ম, মানে ওটা ওদের লঞ্চ করেছিল ফার্স্ট ফিল্ম। আমার অসম্ভব মন খারাপ হয়েছিল, ওই বার্ন আউটটা না চূড়ান্ত হয়েছিল, মানে আমার মানে আমি জাস্ট ভেঙে পড়েছিলাম। তার কারণ এই যে জি5 ডিলটা হয়েছিল, উনি করেছিলেন, সব ঠিক হয়েছিল, কিন্তু উনি টাকা পেয়েছিলেন, যে প্রডিউসার তিনি টাকা পেয়ে গেছিলেন, খুব ভালো টাকা পেয়ে গেছিলেন, কিন্তু এইটা তো চাইনি। আমি তো প্ল্যানিং ছিল একটা ছবিতে যেভাবে বানাবো, তার একটা স্কেপ তৈরি করেছি, একটা সবাই মিলে একসঙ্গে মিলে বানানো হয়েছে, বন্ধুদের দিক তৈরি, বন্ধুদের ছবি, এরকম গল্প একটা। তো সেইটা আমার জীবনে একটা খুব মানে কঠিন অধ্যায় ছিল, মানে একটু টাইম রিকভার ফ্রম ইট। তো আবার যখন পরের ছবি বানানোর প্ল্যান করছি, তখন ওই জিনিসটা মাথায় কাজ করছি, নতুন প্রসেস কি হবে, কিভাবে আমরা দুজন একই জায়গায় চাকরি করি, তার ফলে আমরা সকালে মাঝে মাঝে ক্যান্টিনে বসি, আমাকে রোজই বলে বানাচ্ছো ছবিটা, বলো একটা প্ল্যান করি একটা, এটা হয়, এইটা হবে, আবার বানাবো, কিন্তু আমরা থাকবো একদম। ফিল্ম মেকারদের একটা স্বপ্ন থাকে, স্বপ্নটা কি না পোস্টার পড়বে, হোর্ডিং পড়বে, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপিত হবে। হ্যাঁ, এটা কিন্তু সমস্ত সিনেমা মেকার যারা থাকেন, এটা ফেস্টিভ্যালের জন্য হয়, যে এটা কিন্তু একটা ভেতর থাকে, অনেক লোক দেখছে পোস্টার সিনেমা। এই যে এই মায়াটাকে একটু কাটিয়ে ফেলতে পারলে ফিল্ম মেকার আরো বেটার থাকবে, মানে দর্শকদের কাছে একটা বেটার পৌঁছানো যাবে। এটা একটা খুব মায়ার ব্যাপার, কারণ একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলি, টাকার ব্যাপার তো। একটা খুব ছোট ছবিও ডিস্ট্রিবিউট করে যদি আমি করতে চাই, আমি হিসেব বলে দিচ্ছি যে খুব মোটামুটি হল পাওয়া যাবে 16 থেকে 18টা। এটা একটা ডিস্ট্রিবিউটারের হিসেবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ক্ষেত্রে 8 থেকে 10 নেবে মোটামুটি ডিস্ট্রিবিউটার, বিপিএফ চার্জেস নিয়ে। হ্যাঁ, তার সঙ্গে আমাকে পিআর এবং মার্কেটিং করতে হবে, তার সঙ্গে আমাকে কিউব চার্জেস দিতে হবে, ঠিক আছে? এই সমস্ত করে একটা লামসাম অ্যামাউন্ট অফ মানি, 15, আরে 15 দিয়ে তো আমি সিনেমাই করে ফেলবো। তো এই 15, এবার তুমি যখন এই 18টা হলে গেলে, দেখাতে শুরু করলে, তখন দেখলে ওখানে 10টা লোক এসছে, টিকিটের দাম যদি 250 টাকাও হয়, 10টা লোক 250 টাকা করে, 2500 টাকা করে দিচ্ছে। এবার তুমি হিসেব করো, এবার 7 দিনের পরে ওই 18টা হল 6টা হয়ে যাবে, এবং শো গুলো সকাল 7টা নয় 9টা 10টা এরকম হয়ে যাবে। তখন ওই তারপর তোমাকে বলবে সিনেমা হলে লোক আসেনি, শো বন্ধ হয়ে যাবে। তো এইরকম করে ক টাকা তুমি রিকভার করছো, এত টাকা তুমি হলে যেতে গিয়ে, ডিস্ট্রিবিউশন করতে গিয়ে। তো এই হিসেবগুলো খুব ব্যাপার, মানে ডিস্ট্রিবিউশন কস্ট,
মার্কেটিং কস্ট, সমস্ত যে সিনেমার বাইরে যে মেইন স্ট্রিমের জন্য বলছে, তার বাইরের সব এইগুলো খুব ইম্পর্টেন্ট। যে কারণে এই যে বলছে না যে তুমি যেটা কি যেন প্রাইম টাইম নাকি যেটা করেছে, হ্যাঁ আমি যেহেতু ওই দিকে আর মনে দিচ্ছি না বলে আমি এদিকে আর শুনি না যে হল দিচ্ছে না না দিচ্ছে না। এই যে কমিটি কল স্ক্রিনিং কমিটি, হ্যাঁ, এবার এরা বলছে যে তুমি আগে থেকে হিসেব করে বলতে হবে এই সিনেমা এই এটা আমি অবাক হয়ে গেছি যে আমি কি করে বলবো এই সিনেমা এই দিন রিলিজ হবে। অসম্ভব এটা। এবং তার 2 কোটির নিচে ওই পুরোটা ডিটেল আমি জানি না, কিন্তু 2 কোটির ছবি হলে তারা ডিস্ট্রিবিউশন মানে না, prime তারা time ফেস্টিভ্যালে পাবে। রিলিজ করতে পারবে প্রাইম প্রাইম টাইম টাইম। মানে হচ্ছে ফেস্টিভ্যাল টাইমে ওরা রিলিজ করতে পারবে যদি সেই সিনেমার বাজেট 2 কোটির উপরে হয়। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি প্রাইম টাইমের ওরা একটা নতুন রুল বানিয়েছিল যে বাংলা ছবি প্রত্যেকটা স্ক্রিনে দুপুর 3টে থেকে রাত 9টার মধ্যে চলতে হবে। ওটা আবার বন্ধ হয়ে গেছে, কারণ ওটা দেখলো যে এটা বেসিক্যালি আমাদের একাডেমির পর ওটা বন্ধ হয়ে গেছে, কারণ দেখলো যে আমরা ওইটা পাঠিয়ে পাঠিয়ে শো নিচ্ছি। ঠিক আছে, আমরা ডিস্ট্রিবিউটারকে প্রত্যেক সপ্তাহে মেল করতাম এই দেখো গভর্নমেন্ট অর্ডার, শো টাইম দাও। ঠিক আছে, তো ওটা ওটা এখন বন্ধ হয়ে গেল। তো বেসিক্যালি এবং তোমাকে আগে থেকে বলে দিতে হবে যে তুমি তোমার ছবিটা কোন দিন রিলিজ করছো। মানে আমার মনে হয় এটাও একটা অবাস্তব জিনিস, হ্যাঁ, তুমি এখন বলতে পারবে না তুমি তো কোন কোন দিন তোমার ছবি রিলিজ করছো, তোমার ছবি ফেস্টিভ্যালে। আরেকটা আমার মনে হয় এটা আইএনবি মিনিস্ট্রি দেখা হয়তো দরকার হতে পারে, যে মানে সরকার লেভেলে যদি একটু হস্তক্ষেপ হয় তাহলে কিছুটা সলিউশন হতে মানে পারে। কোনো র্যান্ডম তারা কোনো করবে। কমিটি এরকম হ্যাঁ, তৈরি হ্যাঁ। হতে পারে না যে বলবে না দাদা আজকে আপনার যে- ছবি রিলিজ হবে না, এটা কালকে করুন, এটা হতে পারে না। এই ছবিগুলোর জন্য এই ধরনের হল, এই টাইম স্লট আমি জানি না, সেটা প্ল্যান করলে সেটা হতে পারে। রাজলক্ষ্মীর একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে এরকম 20 সেপ্টেম্বর রিলিজ হওয়ার কথা। 1900 হয়ে গেলে জেনজিটা ব্যাকে চলে যায় না, কেনা হয় না। হ্যাঁ, 2019 সালের 20শে সেপ্টেম্বর রিলিজ করার কথা। এবার প্রচার চলছে, এরকম হল টল পাওয়া যাবে, ডিস্ট্রিবিউশনের সাথে কথা হয়েছে। হঠাৎ 18 তারিখে খবর এলো যে 6টা হল দিয়েছে, তার মধ্যে ত্রিপুরাতে একটা, এবং তার আরো কোথায় বিভিন্ন পাথর প্রতিমা, যেখানে ধরা যায় কি আমার যেখানে কিছু তো অডিয়েন্সও লাগবে, মানে সেই অনুযায়ী। এর কলকাতাতে শো নেই, আমাদের বহরমপুরে শো নেই, বা যেখানে যেখানে আমি ভাবছি যেখানে চেয়েছিলাম শোগুলো, কোথাও শো নেই। ঠিক আছে, এবার তখন খুব মাথা গরম হয়ে গেল আর কি। দিয়ে আমরা একটা ফেসবুকে আমি একটা পোস্ট করলাম যে আপনারা মেক মাই ট্রিপে টিকিট কেটে ত্রিপুরা চলে যে সিনেমাটা দেখে আসুন, যারা এক্সপেক্ট করছেন ছবিটা। এবং এইটা খুব ভাইরাল হয়ে গেল আর কি পোস্টটা, এবং সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে বিভিন্ন কাগজ টাগজ যোগাযোগ করে ফেললো, তারা সঙ্গে সঙ্গে খবর করে দিল, এবং আধ ঘন্টার মধ্যে আমাকে ফোন এলো যে আপনি পোস্টটা কাইন্ডলি তুলে নিন, আমরা ব্যবস্থা করি। আমাদেরকে প্রচুর গাল দিচ্ছে। তো আমি বললাম যে না, আমি তুলতে পারি, আমার হল দিন। এইবার তখন একটা মিটিং হলো হল, মানে মাল্টিপ্লেক্সের এদের সাথে, সেক্রেটারি আর কি একটা। তো উনি আমাকে বললেন, আপনি যে লিখেছেন আমরা কি এতই খারাপ? আমরা বাংলা সিনেমা না, এই পিভিআর তখন এসেছিলেন, বাংলা সিনেমার আমরা পাশেই দাঁড়াতে চাই। এবং কিন্তু আপনি এটা 2011 থেকে লোকে বাংলা সিনেমার পাশে দাঁড়াচ্ছে। এটা 19-এর কথা বলছি। ও তো আমি তখন আমাকে উনি বললেন যে আপনি মানে আমাদেরকে আমরা কি এতটা খারাপ, এত গালাগাল দিচ্ছে। আমি যদি না লিখতাম তাহলে কি আপনি কফি খাওয়া দেন আমাকে? আর এই যে এখন আমার 35টা হল দিন, কিন্তু সেটা খুব ক্যালকুলেটেড, সেই ক্যালকুলেশন মানে সমস্তটাই পলিটিক্স। এবার তুমি হঠাৎ করে কোথাও একটা ঝাঁপ দিয়ে দিলে সেইখানে ক্রিটিক্যাল ব্যাপার, ওগুলো জানা দরকার। এবার আমি নিয়ে নিলাম, আমাকে আবার একটা কন্ডিশন দিল যে এটা সামনে পুজো, আমার রিলিজেরটা পেছিয়ে গেল, 27শে সেপ্টেম্বর হয়ে গেল। তখন আমাকে কন্ডিশন দিল যে আপনার ছবি যদি 4 দিন মোটামুটি 50% করে লোক হয় তাহলে রাখা হবে, না হলে তুলে দেওয়া। পুজোর ছবি আসছে, ফেস্টিভ্যালের কথা বললো তাই।
তখন ঋত্বিক একটা স্লোগান লিখলো, প্রথম 4 দিন হল ভরিয়ে দিন। আর সেটা সত্যি করেই আস্তে আস্তে হল ভরতে শুরু করলো। মানে লেক মল, সাউথ সিটি 70, আমার সব সমস্ত ছবি টবি তুলে রেখেছিলাম যাতে প্রমাণ চাইলে আমি দিতে পারি, কিন্তু কোনো প্রমাণ টমানের অপেক্ষা রাখেনি, মানে তোলারই ছিল, ওরা তো তুলেই দিত। তো ওইগুলো, কারণ ওরা হলটা ওই 35টা হল কেমন করে দিয়েছিল, ধরা যাচ্ছে বারাসাত টু রাজারহাটের মধ্যেই 9টা হল, রাজারহাটের পাশাপাশি বিভিন্ন জায়গাতে। এবার একে তো দর্শক এইটুকু, তারপর তার মধ্যে 6টা হলে আছে, তাহলে প্রতিটা এই সবগুলো ব্যাপার আছে। তো এইগুলো অনেক ক্যালকুলেশন, এবং আমার থেকে ডিস্ট্রিবিউশনের অনেক বড় বড় মাথা তারা কাজ করছে।